শেখ হাসিনাকে ফেরত দিতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি। আশাবাদী উপদেষ্টারা ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। নির্বাচনের জন্য ৫ আগস্টের মতো ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। প্রশাসনে অন্তর্বর্তী সরকারের কর্তৃত্ব না থাকায় নানা সংকট, অভিযোগ বিএনপির। ফ্যাসিস্ট সরকারকে টেকাতে উচ্চ আদালতকে ব্যবহারের অভিযোগ আইন উপদেষ্টার। মানিকের কলাপাতায় শুয়ে থাকার ছবি একটি দৃষ্টান্ত, চিফ প্রসিকিউটরের মন্তব্য। চাঁদপুরের লাইটার জাহাজে হামলা, ৭ জনকে হত্যা, একজনের অবস্থা গুরুতর, ডাকাতি বলে সন্দেহ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের ভিত্তিতে ভারতের গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এতে দাবি করা হয়, প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে একটি নোট ভার্বেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানিয়েছে, এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। নোট ভার্বেল হল একটি সই ছাড়া কূটনৈতিক বার্তা, যা তৃতীয় ব্যক্তির পক্ষ থেকে পাঠানো হয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সেখানেই আছেন শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ ফেরত চাইছে বলে জানানো হয়েছে ভারতকে। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরাতে কাজ করছে সরকার। এছাড়া বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠনের কথাও জানান উপদেষ্টা। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশই এখনও আত্মগোপনে। ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের ঘটনায় গণহত্যার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এমন বাস্তবতায় দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। সোমবার বিকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য, সেটা জানিয়েছি। ভারত সরকারকে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার। পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা জানান। পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। এই সময় বিডিআর হত্যা নিয়ে তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন। এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান, স্যারে হচ্ছেন এটার সভাপতি। এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও 2 জন সদস্য থাকবেন। আমাদের সাথে যে মিয়ানমারের যে বর্ডারটা ছিল, এটা পুরাটা এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। এই লাস্টের যে মংদু ইটা ছিল, ওইটাও কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন যে আমাদের বিজিবির যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা, এটাও কিন্তু ওইরকম তাদের সাথে কোনো জায়গা নাই। এই জন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন কোনো শিপে গিয়া হয়তো কথা বলতে হয়তো আনঅফিসিয়ালি, তাও কিন্তু অফিসিয়ালি করা যাচ্ছে না, যেহেতু এই একটা সমস্যা তো আছে। নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত এখনো বহাল আছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 400 কোটি পাউন্ড আত্মসাৎ করতে সহায়তার অভিযোগে যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গেল বৃহস্পতিবার টিউলিপকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার। ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে রূপপুরের ওই প্রকল্প থেকে শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীদের বিরুদ্ধে ৩.৯ বিলিয়ন পাউন্ড সরিয়ে নেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়। এই বিষয়ে তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের। ফলে যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিসের একটি টিম টিউলিপকে জিজ্ঞাসাবাদ করে। বর্তমানে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার কথা যারা ভাবছে তাদের দেশে এনে শাস্তির মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারকে অগ্রাধিকার এবং হতাহতদের পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিনেও নির্বিচারে ছাত্র জনতার ওপর গুলি চালায় পুলিশ। উত্তরার আজমপুরে গুলিতে আহত হয় ১২ বছরের শিশু আরাফাত। ৪ মাস চিকিৎসাধীন থাকার পর ঢাকার সিএমএইচ হাসপাতালে রবিবার মৃত্যু হয় তার। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই আগস্ট শহীদদের জন্য রাষ্ট্রীয় মর্যাদার দাবি জানান শহীদদের স্বজনরা। কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম গুলিবিদ্ধ যাতে না হয়, আর যারা এই দেশের জন্য এই গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে প্রত্যেকের জন্য শহীদি মর্যাদা যেন যতদিন বাংলাদেশ থাকে সুষ্ঠু বাংলাদেশ এবং শহীদি মর্যাদার জন্য পায়। ছাত্র জনতার আন্দোলন দমনে বর্বরতার বিচারের পাশাপাশি হতাহতদের পরিবারের পুনর্বাসনের দাবিও উঠে আসে। এখনো দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন। এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আমরা প্রত্যেকে আরাফাতের পরিবারের পাশে থেকে যার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে এই শহীদ পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে। আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদেরকে এভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে হয়েছে। আমরা যেন খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত 16 বছর এবং বিগত এই অভ্যুত্থানের সময়, দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই। জানাজায় অংশ নেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচারকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে, এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি। যেই আসুক এই প্রত্যেকটা খুনের বিচার হবে। 4 বছরের ছেলেকে মেরেছে, 12 বছরের আরাফাত মেরেছে, সে 5টার সময় ওইখানে আসছে, সেখানে গুলি করে তোরা পূর্ব থানার থেকে গুলি করে তাকে মেরে ফেলেছে। জানাজা শেষে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ভোটাধিকারের জন্য 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি গত 15 বছর রাজপথে লড়াই করেছে বলে ছাত্র জনতা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন এস.এম. ফয়েজ। আমাদের প্রিয় নেতা সোমবার ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ করে জেলা বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। দেশের এই সংকটকালীন সময়ে দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত। বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে।
রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকারটা আনার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক সিদ্ধান্তেই আন্দোলন সংগ্রাম ও স্বৈরাচারের পতন হয়েছে। আপনারা তো সেই রিমান্ডের মধ্যে ছিলেন না, আপনারা তো সেই নির্যাতন ভোগ করেননি, সেটা তো আমাদেরকে করতে হয়েছে। আর আপনারা বলছেন রাজনীতিবিদরা তারা এতদিন কিছু করতে পারেননি। এতদিন যা কিছু হয়েছে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তেই হয়েছে। এখন একটি ভিন্ন পরিস্থিতি, আপনাদের উপর বিশ্বাস রাখা হয়েছে, সেই বিশ্বাসটা আপনারা সকলকে নিয়ে আপনাদের বিশ্বাসটা রক্ষা করবেন, সংরক্ষণ করবেন। তা না হলে তো আপনাদের প্রতিও তো মানুষ বিরূপ হতে থাকবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় তুলতে হবে, নইলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। সোমবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আপনারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের জীবন আজকে দুর্বিষহ। প্রত্যেকটা জিনিসের হিসাব তো আপনাদেরকে দিতেই হবে। সিরাজগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, ইতিহাস থেকে আওয়ামী লীগ শিক্ষা গ্রহণ করেনি। বিএনপি শুধু ক্ষমতায় বিশ্বাস করে না, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। জানান, দলীয় বিবেচনায় বেশিরভাগ বিচারক নিয়োগ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, সাবেক বিচারপতি মানিকের কলাপাতায় শুয়ে থাকার ছবিটি সব বিচারকের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চ আদালতের বেশিরভাগ বিচারক নিয়োগ হয়েছে দলীয় বিবেচনায়। সুপ্রিম কোর্টের আইনজীবীদের সিন্ডিকেটের কারণে দুর্নীতি মামলার খরচ বাড়ে। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্তে যখন কলার পাতায় শুয়ে আছে, ওই ছবিটা সব আদালতের পেছনে টানিয়ে রাখা উচিত। তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে বিচারকদের কি ভূমিকা থাকা উচিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বসে বসে যেটা করতেন, যে তিনি ফেসবুক এবং ইউটিউবে দেখতেন কোন কোন বিরোধী নেতা বা কোন ব্যক্তি সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেয়। ওনার একটা সেল গঠন করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে এটার ভিকটিম, আমি জানি। তাদের কাজ ছিল কে কে বক্তৃতা দিল, সরকারের বিরুদ্ধে খুব তীক্ষ্ণ বক্তৃতা দিয়েছে, তাকে কোনো না কোনো ফর্মে আদালতে এনে আদালত অবমাননার মামলায় ফেলা। সামনের বাজেটে জুডিশিয়ারির বাজেট 10,000 কোটি টাকা করেন, আর আপনি 2,000 বিচারক নিয়োগ দেন এই মুহূর্তে, 100 বিচারপতি নিয়োগ দেন এই মুহূর্তে। হতে পারে এটা নিয়ে অনেক সমালোচনা হবে, কিন্তু এর ফলে জুডিশিয়ারি অন্তত 50 বছর এগিয়ে যাবে। রুট কজ শর্টেজ অফ জাজ। মত পোষণ করছি যে 1000 বিচারক এখনই বসানো হোক বা 20,000 বা 200 হোয়াটএভার, বিকজ আই থিঙ্ক অভিজ্ঞতা একটা ব্যাপার। এখানে আপনি সবাইকে বসাই দিলেন, নামাই দিলেন, আই ডোন্ট থিঙ্ক তাতে কাজ হবে। আপনার অভিজ্ঞ ব্যক্তিদেরকেও লাগবে। গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে আইন উপদেষ্টা বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই জামিন নাকচ করার চর্চা ছিল উচ্চ আদালতে। যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য আছে সেসব সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান। উচ্চ আদালতের এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলকে শক্তিশালী করার জন্য, ওই নির্যাতন যন্ত্রকে আরও নির্মম করার জন্য, সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য। দেশে 5 বছর পর পর নির্বাচন হলে, জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে, বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল, সবচেয়ে দলবাজ, তাহলে এই নিম্ন আদালত স্বাধীনতা দিয়ে আপনি কী করবেন? ঠিক না? তাহলে প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত। উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে।
নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। বিচার বিভাগ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ছাড়া কোনো গতি নেই বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, রেমিটেন্স ও বৈদেশিক লেনদেনে ভারসাম্যে স্বস্তি ফিরলেও কোনোভাবেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ বিষয়ে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলে জানান তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিতের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভা হয়। প্রায় ১,৯৭৮ কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন পায় এতে। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, সামগ্রিক স্থিতিশীলতার জন্য ঘাটতি বাজেট করবে না সরকার। প্রয়োজনে উন্নয়ন বাজেট কমানো হতে পারে। জানুয়ারির শেষ দিকে সংশোধিত বাজেট দেয়া হতে পারে বলেও জানান তিনি। মূল্যস্ফীতি তো খুব কমানো যাচ্ছে না, একটু একটু কমানো যাচ্ছে। মূল্যস্ফীতি আর মূল্যস্তর এক কথা নয়। আলুর দাম অনেক বেশি, কিন্তু এই আলুর দাম বেশি থেকে যদি এইখানেই থাকে তাহলে কিন্তু মূল্যস্ফীতি আলুর ক্ষেত্রে শূন্য। এটা অনেকে বোঝে না, অনেকে মনে করে মূল্যস্ফীতি কমানো মানে হলো দাম কমে যাওয়া। মূল্য একবার বেড়ে গেলে পৃথিবীর কোনো দেশেই যে সাধারণভাবে সব কিছু কমে আসে, শাকসবজির দাম যেই ফ্লাকচুয়েট করে, তরি তরকারির দাম, এগুলো কিন্তু পুরো জিনিসটা একটা গড় ইনফ্লেশনের আশেপাশেই ঘোরাফেরা করে। পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রকল্প নেয়ার ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততার বিষয়টি খেয়াল রাখতে হবে। গ্যাস অনুসন্ধানে পদক্ষেপ না নেয়ায় বিগত সরকারের সমালোচনা করেন তিনি। এতদিন এই গ্যাসের রিজার্ভগুলো দিকে না তাকিয়ে আমরা কেন এলএনজি ইম্পোর্টের দিকে এত বেশি বা কয়লা দিকে এত বেশি ঝুঁকে গেলাম? দরকার হতো, কিন্তু নিজেদের যে গ্যাস আছে এগুলোকে তো আরও বেশি কাজে লাগানো, অনুসন্ধান করা উচিত ছিল। বাপেক্সের যদি সক্ষমতার অভাব আছে তাহলে বাপেক্সকে আরও শক্তিশালী করার দরকার ছিল। প্রকল্পে দুর্নীতি হলে তা দেখা দুদকের কাজ বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। মন্ত্রণালয় তো দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করছে না। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। চাঁদপুরের হাইমচরের নীলকমল এলাকার মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এসব মরদেহ উদ্ধার করা হয়। জাহাজটির নাম MV আল-বাখিরা। এটি নোঙর করা অবস্থায় ছিল। এতে ডাকাতরা হামলা চালিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, সবাইকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। 3 জনকে উদ্ধার করা হয় রক্তাক্ত অবস্থায়। তাদের মধ্যে হাসপাতালে মারা যান আরও 2 জন। অন্যজনের অবস্থাও গুরুতর। নৌযানটিতে 8 জন কর্মী ছিলেন। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল জাহাজটি। এর মালিক মেসার্স HP এন্টারপ্রাইজ। ঘাতকদের ধরতে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ ও কোস্টগার্ড। মাত্র 8 মাস সংসদ সদস্যের দায়িত্ব পালনের মধ্যেই 1000 কোটি টাকার সম্পদ গড়েছেন 2024-এর ডামি নির্বাচনের একাধিক MP ও মন্ত্রী। অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অপরাধে আওয়ামী লীগের 2 মন্ত্রী ও 2 MPর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্ট ফররুক বাবুর। অর্থ লোপাটের জন্য 2015 সালে ব্রাজিল থেকে 400 কোটি টাকার পচা গম আমদানি করে খাদ্যমন্ত্রী হিসেবে বিতর্কের জন্ম দেয়া কামরুল ইসলাম। তার বিরুদ্ধে অনিয়মের সত্যতা পেয়ে মামলা করেছে দুদক। বিদেশে টাকা পাচার ও অবৈধভাবে দেশ বিদেশে সম্পদ গড়ে তুলেছেন কামরুল ইসলাম। তার স্ত্রী, ছেলে ও মেয়ের সম্পদের গড়মিল থাকায় তাদের বিরুদ্ধেও আইনি পথে হেঁটেছে দুদক। তিনি 6,29,00,000 টাকারও বেশি গাত আয়ের উৎসের সাথে সম্পদ অর্জন করার অপরাধে এবং উক্ত সম্পদ স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর সহ 15টি ব্যাংক হিসাবে 21,18,00,000 টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনার সবশেষ মেয়াদে প্রথমবারের মতো সংসদ সদস্য হন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক
প্রতিমন্ত্রী মুহিবুর রহমান মুহিব। 23টি ব্যাংকে 23 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেন সাবেক এই মন্ত্রী। তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকেও হয়েছে অবৈধ লেনদেন। 23 কোটি 72 লক্ষ টাকারও বেশি টাকা লেনদেন সহ মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে উক্ত অসাধু উপায়ে অর্জিত সম্পদ হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের অপরাধে এটি মামলা রুজু করা হয়েছে। একই অবস্থা 2024 সালের ডামি নির্বাচনে জয়লাভ করা সিরাজগঞ্জ 2 আসনের এমপি জান্নাত আরা হেন্নির। মাত্র 8 মাস সংসদ সদস্যের দায়িত্ব পালনের মধ্যেই 2000 কোটি টাকার বেশি সম্পদ গড়েছেন তিনি। তার স্বামীর সম্পদও বেড়েছে বিদ্যুৎ গতিতে। তার বিভিন্ন পদবি এবং সংসদ সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং অবৈধভাবে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন করার মানুষে 35টি ব্যাংক হিসাবের মাধ্যমে 2,62,66,66,577 টাকা এবং 13,78,46,46 মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন করার অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে। একবার এমপি হয়েই বগুড়া 2 আসনের শওকত হাসানুর রহমান রিমন বনে যান কোটি কোটি টাকার মালিক। দশম জাতীয় সংসদের এই এমপি ও তার স্ত্রীর সম্পদের পাহাড়ের তথ্য পেয়েছে দুদক। অর্থ পাচার করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর। অবৈধ অর্থ অর্জন ও পাচারের সত্যতা পাওয়ায় মামলা হয়েছে তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধেও। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করছি ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। শেখ হাসিনাকে ফেরত দিতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি। আশাবাদী উপদেষ্টারা ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। নির্বাচনের জন্য 5 আগস্টের মতো ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। প্রশাসনে অন্তর্বর্তী সরকারের কর্তৃত্ব না থাকায় নানা সংকট, অভিযোগ বিএনপির। ফ্যাসিস্ট সরকারকে টেকাতে উচ্চ আদালতকে ব্যবহারের অভিযোগ আইন উপদেষ্টার। মানিকের কলাপাতায় শুয়ে থাকার ছবি একটি দৃষ্টান্ত, চিফ প্রসিকিউটরের মন্তব্য। চাঁদপুরের লাইটার জাহাজে হামলা, 7 জনকে হত্যা, 1 জনের অবস্থা গুরুতর, ডাকাতি বলে সন্দেহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকালে 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।